হয়ে বিরুদ্ধাচরণ করা ছাড়া আর কিছু না। হ্যাঁ, 31 দফা ইজ নট এনাফ, উই হ্যাভ টু অ্যাড এনি মোর। এটাকে আমাদের কাজে লাগাতেই হবে। 31 দফাকে যদি এখান থেকে 20%, 30%, 40% আনুপাতিক হারেও যদি আপনি কাজে লাগান, দেখবেন এটা দিয়ে আপনার আগামীর বাংলাদেশ সুন্দরভাবে গঠন করা সম্ভব। বিএনপি রাষ্ট্রের এত বড় একটি দল, তাদেরকে কাজে লাগানো, তাদেরকে দূরে ঠেলে দিয়ে সংস্কার কিংবা তাদেরকে বাদ দিয়ে একেবারে দেশটাকে পূর্ণাঙ্গ গঠন, এটা এক ধরনের অমূলক এবং আমি মনে করি ষড়যন্ত্রের অংশ। রিমুভ করার কোনো মানসিকতা নয়, বরং প্রতিদ্বন্দ্বিতায় আপনি ছেড়ে দিতে পারেন যে বিএনপি ফার্স্ট হবে না জামাত ফার্স্ট হবে না আর একটা দল হবে, এটা হতে পারে, কিন্তু আমাদের এই দলগুলোকে টিকিয়ে রাখতে হবে। যারা এটা চায় না, ভেনিশ করতে চায়, মনে করতে হবে তারা কারো খপ্পরে পড়েছে এবং খপ্পরে পড়ার কারণে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য মাঠে নেমেছে, আর কিচ্ছু না। রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপি 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে। এই 31 দফা কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজ, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন নেতৃবৃন্দ তারা বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছে যে আসলে এই 31 দফা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব, আদতে সম্ভব কিনা, কেউ করবে কিনা। বারবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 31 দফা কর্মসূচিকে সাধারণ নাগরিকদের দ্বার গোড়ায় পৌঁছানোর জন্য তিনি ট্রেনিংয়ের ব্যবস্থা সহ, সেমিনারের ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের আয়োজন করে যাচ্ছেন এবং তারা তার নেতাকর্মীকে এটা মুখস্থকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যেভাবেই হোক 31 দফা আগে জানতে হবে, তারপরে 31 দফা বাস্তবায়ন করতে হবে। আপনি জানলেন না, তাহলে আপনি ভবিষ্যতে কি বাস্তবায়ন করবেন? সেই কারণে বিএনপির এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। সাম্প্রতিক সময়ে এই 31 দফা কার্যক্রমকে নিয়ে আবার অনেকেই আলোচনা সমালোচনাও করছেন এবং কেউ কেউ মনে করছেন যে এই 31 দফা আসলে যুগ উপযোগী হয়নি। এই 31 দফা মূলত আমাদের জুলাই বিপ্লবের সাথে সাংঘর্ষিক বা সেই বিপ্লবের চেতনার কিছুই এখানে নেই। আমি প্রথমেই বলতে চাই, বাংলাদেশের একটি সর্ববৃহৎ দল বিএনপি, যেই বিএনপি এই 31 দফা কার্যক্রমকে ঘোষণা করেছে, আমি মনে করি এটাকে সাধুবাদ জানানো উচিত সর্বাগ্রে। এজন্যই যে আজকের বাংলাদেশের জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে দেশের মানুষের যে পরিবর্তন হওয়া জরুরি হয়ে দাঁড়িয়েছে এবং পরিবর্তনের সাথে তাল মিলিয়ে যে একটি দল তাদের সেই কঠোরতম জায়গা থেকে, যেটাকে আপনি বলতে পারেন ওল্ড সিস্টেম থেকে নতুন সিস্টেমে ডাইভার্ট হচ্ছে, এটাই এক ধরনের বড় সংস্কার। তারা অনুভব করতে পারছেন যে জনতার কল্যাণে আমাকে এই উদ্যোগ নিতে হবে। এখন যারা সমালোচনা করছেন 31 দফার, তাদের কিন্তু গণতান্ত্রিক এই অধিকারটা আছে, যেটা গত 16 বছর ছিল না। 16 বছরে আপনি চাইলেই যে কারো সমালোচনা, যে কারো বিরুদ্ধে, বিশেষ করে সরকারের কোনো বড় দলের বিরুদ্ধে আপনি কোনো কথা বলতে পারতেন না, আওয়ামী লীগের বিরুদ্ধে বলতে পারতেন না, বাক স্বাধীনতা হরণ করা ছিল। আজকের বাক স্বাধীনতা আছে বিধায়ী আমরা এই 31 দফার পক্ষে কিংবা বিপক্ষে বলতে পারছি। আমি 31 দফা কি এটা আপনাদেরকে একটু শোনাবো, তার আগে দুই একটি বিষয় বলতে চাই। বাংলাদেশে আমাদের রাজনৈতিক ধ্যান ধারণা প্যাটার্নটা এমনভাবে করা যাবে না যাতে করে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে কিন্তু আওয়ামী লীগের মতো করে আর কাউকে এখান থেকে বিদায় দিতে হচ্ছে। বিষয়টা আপনারা খেয়াল করে বুঝবেন। বাংলাদেশে যেই সকল রাজনৈতিক দল এখন এক্সিস্ট আছে, এদেরকে বাংলাদেশের স্বার্থে, জাতির স্বার্থে সংশোধন করে, সংযোজন করে, তাদের যে কোনো ধরনের সমস্যা সমাধান করে প্রয়োজনে তাদেরকে পরামর্শ দিয়ে দেশের স্বার্থে টিকিয়ে রাখতে হবে। কেন বলছি এই কথাগুলো? এর পিছনে অনেক বড় গুরুত্ব রয়েছে। গুরুত্বটা এ কারণে যে কেউ যদি মনে করে এক দল, কোনো একটি ব্যক্তি বিশেষ, কোনো একটি মানুষ বা গোষ্ঠী, কোনো অ্যাক্টিভিস্ট যদি মনে করে যে আমি তো অনেক জনপ্রিয় হয়ে গিয়েছি, আমি একটা বিষয়ে যে কাউকে এখন প্রভাবিত করতে পারবো এবং করে তাদেরকে ড্যামেজ করে দিতে পারবো, বলতেই পারে, কিন্তু ক্ষতির কি কি লক্ষণ সেটা আপনাকে সবার আগে অনুধাবন করতে হবে। যেমন আপনার যদি এমন কোনো কার্যক্রম করা হয় যেই কার্যক্রম অতিরঞ্জিত সমালোচনা করতে গিয়ে দলগুলোর ভালো কাজগুলো জাতির কাছে না আসে, তাহলে ওই দলটাকে আপনি একটা পর্যায়ে গিয়ে আওয়ামী লীগের সাথে তুলনা করা, আওয়ামী লীগ থেকেও খারাপ ধারণায় নিয়ে আসা, নিয়ে এসে তাকে রিমুভ করার পরিকল্পনা হাতে নেয়া, এই ধরনের মানসিকতার কারণে
একটা সময় ওনাদের উদ্দেশ্য ওই আওয়ামী লীগকেই আবার প্রতিষ্ঠিত করা, যেটার চরমভাবে আমি বিরোধিতা পোষণ করি। আমার ঘরে 5টা ভাই থাকবে, একটা ভাইয়ের নাম বিএনপি, একটা ভাইয়ের নাম জামাত, একটা ভাইয়ের নাম ইসলামী আন্দোলন, আর একটা ভাইয়ের নাম আরো রাজনৈতিক দল, হোয়াটএভার। প্রত্যেকের ছোটখাটো ত্রুটি বিচ্যুতি থাকবে, যেটাকে আপনার সংশোধন করে সামনের পথে এগিয়ে যেতে হবে। কিন্তু আমি সংশোধন না করে যদি শুধুমাত্র তাকে বিপদে ফেলে আগামী দিনে তিনি বাংলাদেশে কোনো ভূমিকাই পালন করতে না পারেন সেই ধরনের শত্রুতা করি, সেটা কখনোই রাষ্ট্রের জন্য, আমার জন্য, দেশের জন্য এবং আগামীর ভবিষ্যতের জন্য ভালো হবে না। এবং সেটাই আওয়ামী লীগ চায়, সেটাই পার্শ্ববর্তী দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা চায়। কারণ ওটা করে তারা যেটা করতে চায়, আগেই ভালো ছিলাম এই শব্দটাকে বাস্তবায়ন করাতে চায়। এই আগেই কোনোদিন আপনি ভালো ছিলেন না। বাংলাদেশে গত 16 বছরে যে পরিমাণ দুর্নীতি, দুষ্কৃতি, অন্যায়, অবিচার, একেবারে সমাজের সর্বনিম্ন জায়গা থেকে সর্বোচ্চ জায়গা পর্যন্ত অর্থ সম্পদ লোপাট করা থেকে শুরু করে যা ঘটেছে, শেখ পরিবার সরাসরি দুর্নীতির সাথে সম্পৃক্ত থেকে দেশটাকে লুটে পুটে খেয়েছে। এটা এই বাংলাদেশে গত 6 মাস তো দূরের কথা, মানে শেখ হাসিনার পরে এই ধরনের অ্যাক্টিভিটিস আমরা কখনোই আর এই দেশে এখনো দেখিনি। যা হচ্ছে তাও কিন্তু কোনো গভর্নমেন্ট না, যেমন বিএনপি গভর্নমেন্ট পরিচালনা করবে কিংবা জামাত গভর্নমেন্টের দায়িত্ব পালন করবে, সেই অবস্থায় যে কোনো অপরাধ হলে সেটা আপনি ওই গভর্নমেন্টকে দোষী সাব্যস্ত করতে পারেন। এখন যে কোনো অপরাধ হবে, সেটা লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, প্রত্যেকটার দায় দায়িত্ব হচ্ছে এই সরকারের। সরকারকে আইন প্রয়োগ করে তাদেরকে শাস্তি নিশ্চিত করতে হবে। অতএব আমি মনে করি বিএনপিকে শুধুমাত্র বিতর্ক করতে চাই বলে বিতর্ক করা এবং করতে গিয়ে আমি যে ক্ষতিটা করছি সেটা যেন না করি। আমি বিএনপির চেয়ে ভালো রেজাল্ট করতে চাই, ভালো কথা, সেটার জন্য ভালো জায়গায় পজিটিভ রেজাল্ট করতে হবে, কিন্তু ভালো রেজাল্ট করতে গিয়ে পরীক্ষা ক্যান্সেল হয়ে গেল, এটা যেন না হয়। পরীক্ষা কি মানে বিএনপিও থাকলো না, আপনিও থাকলেন না, আওয়ামী লীগের পুনর্বাসন। প্লিজ আপনাকে সেই বিষয়টা মাথায় রেখে কাজ করতে হবে। দেখেন, রাষ্ট্র কাঠামোতে বিএনপি যে 31টা দফা দিয়েছে, আমি এই দফাকেও সাধুবাদ জানাই। জামাত ইসলামের পক্ষ থেকে সম্ভবত 40টা দফা আমার কাছে ক্লিয়ারলি এখন নাই, যদি কোথাও পেয়ে থাকেন আপনারা কমেন্টস বক্সে দিবেন, আমি সেটা নিয়েও কথা বলতে রাজি আছি। 40 দফা দেওয়া হয়েছে, দফাগুলো যার যার দল থেকে সংস্কারের উদ্দেশ্যে দেওয়া হয়েছে এবং এই দফাগুলোকে আমি অ্যাপ্রিসিয়েট করি। বিএনপির 31 দফা যেটা দিয়েছে, এই দফাগুলো কি গত 16 বছরে আওয়ামী লীগের কাছ থেকে কোনোদিন আমরা কল্পনা করতে পেরেছি? এটাই কিন্তু সবচেয়ে বড় সংস্কার। কি কি দফা দিয়েছে? 1, জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দফা তারা এখানে 1 নম্বরে গঠন করেছে। 2, সম্প্রতিমূলক রাষ্ট্রসত্তা জাতীয় সমন্বয় কমিশন গঠন করা। 3, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন, যেটার জন্য আমরা দীর্ঘদিন পর্যন্ত আন্দোলন করেছি। এই তত্ত্বাবধায়ক সরকারকে যাতে আইনানুগভাবে আজীবন রাখা যায়, সেজন্য বিএনপির 3 নম্বর দফাই হচ্ছে সেটা। 4, আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা, যেটা বিগত 16 বছর আমরা দেখি নাই। এখানে প্রধানমন্ত্রীর একক ক্ষমতা বলেই সবকিছু পরিচালিত হয়েছে। আইন, বিচার, রাষ্ট্রপতি, বিচার, কোনো জায়গায় ভারসাম্য বলতে কিছুই ছিল না। এমনকি রাষ্ট্রপতির কাজ যেটা, সেটাও তাকে শেখ হাসিনা করতে দেয়নি। 5, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা অনূর্ধ্ব পরপর 2 মেয়াদ নির্ধারণ। 2 মেয়াদের বেশি হতে পারবে না। এটা তো আমাদের বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কেউ ওই অর্থে এইটা বাস্তবায়ন করতে মাঠে নামে নাই, যেটা বিএনপি তাদের দফার মধ্যে ইনক্লুড করেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। বিভিন্ন বিষয়ে 6 নম্বর দফা হচ্ছে বিভিন্ন বিষয়ে জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইনসভার উচ্চ কক্ষের প্রবর্তন করা। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে অনেক মেধাবী গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পার্লামেন্টে ভূমিকা পালন করতে পারে না, অর্থনৈতিক জোরে, পেশি শক্তির জোরে, নির্বাচন পদ্ধতির বিভিন্ন কারণে। গ্রামে তার অবস্থান নাই, কিন্তু তিনি অত্যন্ত বিজ্ঞ মানুষ, কিন্তু মানুষ তাকে ভোট দেয় না। এই মানুষগুলোকে নিয়ে উচ্চ কক্ষ বিশিষ্ট আইনসভার প্রণয়ন করা, যেটা বিএনপি করছে, এর চাইতে আধুনিক বিজ্ঞান মনস্ক কি প্রস্তাব থাকতে পারে? সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করা। তারপরে নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার ও সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন করা। 8 নম্বর। 9, স্বচ্ছতা নিশ্চিতকরণের সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন ও শক্তিশালীকরণ।
10 বর্তমান বিচার ব্যবস্থা সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপদার্পণ ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন। 11 গণমুখী জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন। 12 মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ। 13 দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যায়পাল নিয়োগ। 14 সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা। 15 আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন। 16 ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান। 17 মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্য হ্রাস বৃদ্ধির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা। 18 প্রাকৃতিক সম্পদ আহরণ ও নবায়নযোগ্য মিশ্র জ্বালানি ব্যবহারে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ জ্বালানি খনিজ খাত আধুনিকায়ন। 19 জাতীয় স্বার্থের অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন। 20 প্রতিরক্ষা বাহিনীর অধিকতর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি এবং সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা। 21 প্রশাসন ও সেবা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো স্বশাসিত ও ক্ষমতাবান করা। 22 শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান। 23 কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক যুগোপযোগী যুব উন্নয়নের নীতিমালা প্রণয়ন ও বেকার ভাতা প্রবর্তন। 24 নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ। 25 চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থার বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা সক্ষম শিক্ষিত জাতিগোষ্ঠী গড়ে তোলা। 26 সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা। প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী ও পুরুষ পল্লী স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থা করা এবং সংক্রামক ও আক্রামক রোগের চিকিৎসা শিক্ষা গবেষণার সুবিধা নিশ্চিত করা। 27 কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা। 28 সড়ক রেল নৌপথের আধুনিকায়ন ও বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। 29 জলবায়ু পরিবর্তন জনিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নদী শাসন ও খাল খননের উদ্যোগ গ্রহণ করা। 30 তথ্য যোগাযোগ প্রযুক্তি মহাকাশ গবেষণা ও আণবিক শক্তির উন্নয়ন ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। 31 যুগোপযোগী পরিকল্পিত পরিবেশ বান্ধব আবাসন ও নগরায়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা। এখানে যতগুলো 31 দফা রাষ্ট্র ক্ষমতার রাষ্ট্র কাঠামো রয়েছে, এর বাহিরেও বহু সংস্কার আমাদের দেশের প্রয়োজন আছে। এটাকে আমরা পরামর্শ দিয়ে ইনক্লুড করতে পারি। যেমন মুক্তিযোদ্ধাদের যে বিষয়টা সেখানে আসছে, সেখানে 71-এর মুক্তিযোদ্ধাকে আমরা হয়তো মিন করেছি। আমরা 2024 সালের এই যুদ্ধ যে হয়েছে, বিপ্লব যে হয়েছে, সেটাকে আমরা এখানে অ্যাড করতে পারি। আমরা এখানে ছাত্রদের ভূমিকার কথা উল্লেখ করতে পারি, যারা শহীদ হয়েছে সেই পরিবারের কাজগুলো এখানে নিয়ে আসতে পারি, আহত ব্যক্তিদের চিকিৎসার বিষয়গুলো নিয়ে আসতে পারি। সেটা সংস্কারেরই অংশ। কিন্তু 31 দফাকে যদি সত্যি সত্যি বিএনপি বাস্তবায়ন করতে পারে, বা বিএনপি বাদ দেন, এটা যদি যে কোনো একটি রাষ্ট্র ক্ষমতায় আসে আর এটাকে পরামর্শের আলোকে এই রাষ্ট্র ব্যবস্থার যে ব্যক্তিই ক্ষমতায় আসুক, সে যদি এটাকে ইমপ্লিমেন্ট করে, কাজে লাগায়, তাহলে এটা অবশ্যই রাষ্ট্রের জন্য একটা কল্যাণকর পদক্ষেপ হিসাবে আমি মনে করি। এখন যদি কেউ মনে করেন যে 24 গণ অভ্যুত্থানের আগে 31 দফা প্রণয়ন হয়েছে, এটার ভ্যালিড কি, এটার মধ্যে সিংহভাগই আমার আগামীতে রাষ্ট্রের জন্য লাগবে। এখনো যে আমরা সংবিধান সংস্কার কমিশন হচ্ছে, নির্বাচন সংস্কারের ব্যাপারে কথা হচ্ছে, আপনার রাষ্ট্রীয় বিভিন্ন সংস্কারের যতগুলো কমিশন গঠন করা হয়েছে, এই 8-10টা কমিশন গঠনের মধ্যে প্রত্যেকেই যেসব কাজ করছে, তার মধ্যে কিন্তু এই 31 দফারই অনেকগুলো দফা আছে। অতএব 31 দফা ভ্যালিড, 31 দফা কোনো দোষের কিছু না। 31 দফা বিএনপি করেছে তাই এটার বদনাম গাইতেই হবে, এটা মোটেও কাজে লাগবে না, এটা কাজেই লাগানো যাবে না। এটা এক ধরনের মানসিক অস্থিরতা কিংবা স্বপ্রণোদিত হয়ে বিরুদ্ধাচরণ করা ছাড়া আর কিছু না। হ্যাঁ, 31 দফা ইজ নট এনাফ। উই হ্যাভ টু অ্যাড এনি মোর সামথিং। আপনার ফরেন বিষয়ক উল্লেখ করতে পারেন, বিদেশে যে সকল শ্রমিকরা রয়েছেন তাদের বিষয়ে আমরা নতুন নতুন আরো কিছু বিষয় নিয়ে আসতে পারি, বাংলাদেশের আরো ইন্টারনাল অনেক প্রবলেম, সেটা অ্যাড করতে পারি। কিন্তু 31 দফা এক্সিস্ট, এটাকে আমাদের কাজে লাগাতেই হবে। 31 দফাকে যদি এখান থেকে 20%, 30%, 40% আনুপাতিক হারেও যদি আপনি কাজে লাগান, দেখবেন এটা দিয়ে আপনার আগামীর বাংলাদেশ সুন্দরভাবে গঠন করা সম্ভব। অতএব আমি 31 দফাকে পজিটিভলি দেখি। পাশাপাশি 31 দফার যে সকল জায়গাগুলোতে অসঙ্গতি রয়েছে এবং নতুন কিছু আপডেট করার প্রয়োজন রয়েছে, সেটাও আপডেট করার জন্য বিএনপির
জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে অনুরোধ জানাবো যে এটাকে আরো যুগোপযোগী কিভাবে করা যায়। কিন্তু 31 দফা আছে, এটা একটি আধুনিক বিজ্ঞান মনস্ক সুন্দর প্রস্তাবনা এবং এই প্রস্তাবনা বিএনপি দিয়েছে, যেটা আওয়ামী লীগ কখনো বাংলাদেশের জনগণের জন্য এত সুন্দরভাবে এগুলো দিতে পারেনি। এটা করার জন্য সাহসিকতার প্রয়োজন। বিএনপি জানে তারা ক্ষমতায় আসার দ্বার প্রান্তে বসে থেকেও তারা কিন্তু এই জায়গায় তাদের কোনো ক্ষমতার অপব্যবহার করার জন্য যা যা দরকার সেটা রাখে নাই, বরং তারা চাচ্ছে যারাই ক্ষমতায় আসুক তারা সেটাকে ভালোভাবে ইমপ্লিমেন্ট করুক, কাজে লাগাক এবং রাষ্ট্রটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাক। পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী নয়, এটা একটা সুন্দর প্রস্তাব। বিচার বিভাগ স্বাধীন করে দেওয়া সুন্দর প্রস্তাব, আমাদের দেশের ভারসাম্য ক্ষমতার সুন্দর প্রস্তাব, চিকিৎসা সেবার যে প্রস্তাবনা সুন্দর প্রস্তাব, এবং প্রত্যেকটি প্রস্তাবই একটা যুগোপযোগী প্রস্তাব। অতএব আমাদের উচিত বিএনপি রাষ্ট্রের এত বড় একটি দল, তাদেরকে কাজে লাগানো, তাদেরকে দূরে ঠেলে দিয়ে সংস্কার কিংবা তাদেরকে বাদ দিয়ে একেবারে দেশটাকে পূর্ণাঙ্গ গঠন, এটা এক ধরনের অমূলক এবং আমি মনে করি ষড়যন্ত্রের অংশ। রিমুভ করার কোনো মানসিকতা নয়, বরং প্রতিদ্বন্দ্বিতায় আপনি ছেড়ে দিতে পারেন যে বিএনপি ফার্স্ট হবে না জামাত ফার্স্ট হবে না আর একটা দল হবে, এটা হতে পারে, কিন্তু আমাদের এই দলগুলোকে টিকিয়ে রাখতে হবে। যারা এটা চায় না, ভেনিশ করতে চায়, মনে করতে হবে তারা কারো কোনো প্রান্তেই অবস্থান করছে না। আপনার জাতির আব্বা আছে না, আব্বা, আপনার এই জাতির আব্বা হিসাও বাংলাদেশের এই 24-এর বিপ্লবের বিপ্লবী সাথীদেরকে কোন প্রান্ত থেকে আপনি শাস্তি নিশ্চিত করতে পারবেন না, আর সে সুযোগ আপনি পাবেন না। আমি জানি যে আপনারা পেইড এজেন্ট, আমি জানি যে আপনারা নিশ্চিত কোন একটি গোষ্ঠীর দালাল। এই ঘৃণিত ছবির উপরে ডাস্টবিন বানিয়ে সেই ডাস্টবিনে ময়লা ফেলেছেন এই শফিকুল আলম। এ কারণে আজকের এই শফিকুল আলমের উপরে নিজুম মজুমদারের এত ক্ষোভ। নিজুম মজুমদার সাহেব, 16 বছরে তাদের একটা পশম ছিঁড়তে আপনি পারেননি, আপনার দলের কেউ পারেননি। সেই মেজর ডালিম, রাশেদ চৌধুরীরা এখন কিন্তু বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলছে। এই বাংলাদেশের এই যে 24-এর বিপ্লব হয়েছে, এই বিপ্লবের দিনে আপনি কেন পালিয়ে গেলেন? আপনার মা কেন পালিয়ে গিয়েছে? আপনার মা কেন সাহস করে দেশে থাকতে পারেনি? আপনি তো আমাকে বারবার বলতেন পারলে দেশে আসেন। আপনারা আওয়ামী লীগের সময় ক্ষমতায় থাকতেও কমেন্টস বক্স চালু রাখতে পারতেন না, আজও রাখেন না। কোন হীনমন্যতায়? মানুষকে ভয় পান, জনগণকে ভয় পান? যদি তাই হয় তাহলে আপনার অর্জনটা কি, বীরত্বটা কি? আমরা ভয় পাই না। আমরা 16 বছরও কথা বলেছি, আজও বলে যাচ্ছি, আপনার জাতির অব্যসহ সবাই মিলেও বাংলাদেশের এই বিজয়কে ঠেকাতে পারবেন না। নিজুম মজুমদারদের, আওয়ামী লীগদের এবং আওয়ামী লীগদের পোষ্য দালালদের ঘুম নষ্ট করে দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আপনারা জানেন 21শে বইমেলায় শফিকুল আলম শেখ হাসিনার যে ঘৃণিত একটি পিকচার, এই পিকচার সম্বলিত ডাস্টবিনে তিনি ময়লা ফেলে সারা পৃথিবীতে আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে, বিভিন্ন জায়গায় গর্তে যারা লুকিয়ে আছে, তাদের মননে, মগজে, শরীরের ভিতরে একটি নতুন করে কষ্টদায়ক ইনজেকশন ঢুকিয়ে দিয়েছেন। শফিকুল আলমের এই বক্তব্যের পরে, শফিকুল আলমের এই কর্মসাধনটির পরে, শফিকুল আলম যখন মিডিয়ার সামনে প্রকাশ্যে দিবালোকে ডাস্টবিনে ময়লা ফেলে জাতির কাছে শেখ হাসিনার ঘৃণিত পিকচারটি আবার তুলে ধরেছেন, তখন আওয়ামী পাড়ায় এখন হতাশার ছাপ। নিশ্চয়ই আপনারা জানেন বাংলাদেশের আওয়ামী লীগের পেইড এজেন্ট এবং আওয়ামী লীগের বিভিন্ন ধরনের অর্থ সম্পদ লোপাটকারী যেই সকল ব্যক্তিরা রয়েছেন, যাদেরকে ছাপাই গিয়ে বিভিন্ন সময় যারা বিতর্কিত হয়েছেন, আওয়ামী লীগের আমলে যারা অনলাইনে অ্যাক্টিভিস্ট হিসাবে কাজ করতে গিয়ে বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলারদেরকে বিতর্কিত করেছেন, বাংলাদেশের বিখ্যাত রাজনৈতিক দলগুলোকে বিতর্কিত করেছেন, বিএনপি, জামাত, চরমনাই সহ এমনকি বাংলাদেশের আরো ছোট ছোট রাজনৈতিক দলকে যারা নিয়মিত কটূক্তি করতেন, তার মধ্যে অন্যতম এই নিজুম মজুমদার। মজুমদারের এখন ঘুম নষ্ট হয়ে গিয়েছে। মজুমদার এখন শুরু করে দিয়েছেন এই শফিকুল আলমকে পৃথিবীর যেখানেই পাবেন সেখান থেকে নিজুম মজুমদার নাকি খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করবেন। একমাত্র
একজন ব্যক্তি যার কোনো রেহাই নাই, নিজুম মজুমদারের ভাষ্য অনুযায়ী বাংলাদেশের কিছু কিছু ব্যক্তিদের তালিকা যারা কোনোদিন মুক্তি পাবে না, যারা কোনোদিন মাপ পাবে না, যারা কোনোদিন ক্ষমার অযোগ্য, যাদেরকে ক্ষমা করবেই না, সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক তাকে টেনে এনে তারা শেষ করবে, খেয়ে ফেলবে, মেরে ফেলবে, কিংবা তার ভাষ্য অনুযায়ী কোনো রেহাই তাদেরকে দিবে না। তার মধ্যে একজনের নাম এই নিজুম মজুমদার প্রকাশ করেছেন, তিনি হচ্ছেন শফিকুল আলম। কেন প্রকাশ করেছেন? এই শফিকুল আলম কি শেখ হাসিনার মতো খুন করেছেন, মানুষ মেরেছেন, গুম করেছেন, হত্যা করেছেন, কিংবা শেখ হাসিনার সন্তানরা যেভাবে ধর্ষণ করেছে, বিভিন্ন জায়গায় মানুষদেরকে নিপীড়ন করেছে, তা করেছেন? না, শুধু একটি কাজ করেছেন, সেটা এই ঘৃণিত ছবির উপরে ডাস্টবিন বানিয়ে সেই ডাস্টবিনে ময়লা ফেলেছেন এই শফিকুল আলম। এ কারণে আজকের এই শফিকুল আলমের উপরে নিজুম মজুমদারের এত ক্ষোভ। কিন্তু নিজুম মজুমদার যখন জোর গলায় বলছেন পৃথিবীর যে প্রান্তে থাকুক শফিকুল আলম তাকে ডেকে এনে তিনি শাস্তি নিশ্চিত করবেন, তখন এই নিজুম মজুমদার কিন্তু বাংলাদেশের কোনো প্রান্তেই অবস্থান করছে না। এই 64,000 বর্গমাইল, 56,000 বর্গমাইলের কোনো প্রান্তে তাকে খুঁজে পাবেন না। চট করে আসা নেত্রী শেখ হাসিনার মতো করে চট করে ঢোকার জন্য কোনো প্রিপারেশন নিয়ে নিজুম মজুমদার কিন্তু বসে নেই। তিনি কিন্তু সেই সুদূর বিদেশে বসে সেখান থেকে হুঙ্কার দিচ্ছে কি, যে আজকের এই শফিকুল আলমকে যেখানেই থাকুক দেশে এনে আজ হোক কাল হোক মৃত্যুর আগে নাকি তার বিচার করবে। আমি শুধুমাত্র একটা এক্সাম্পল দিতে চাই। বাংলাদেশের বীর কয়েকজন ব্যক্তি ছিলেন যারা আজও বাংলার মানুষের কাছে যখন কথা বলতে আসে, বক্তব্য দিতে আসে, তখন তাদের বক্তব্যগুলো শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ চাতক পাখির মতো বসে থাকে। তার মধ্যে অন্যতম ছিলেন মেজর ডালিম, বজলুল, আপনার রাশেদ চৌধুরী। আপনারা দেখেছেন ইলিয়াস সাহেবের কয়েকদিন আগের দুটো টকশো। এই অনলাইনে তিনি যখন টকশো কিংবা আলোচনার আয়োজন করেছেন, তখন দুজন ব্যক্তির, মেজর ডালিমের সেই লাইভটি একত্রে প্রায় 8 লক্ষ মানুষ দেখতে ছিল, এবং এই রাশেদ চৌধুরীরও লাইভটি প্রায় 1 লক্ষে একসাথে প্রায় একত্রে 2-3 লক্ষ মানুষ দেখেছিল, কিংবা কম বেশি দেখেছিল। এখন সেটা হয়তো মিলিয়ন মিলিয়নে দুজনের ভিউ হয়ে গিয়েছে। সেই মানুষ দুজন কিন্তু তোমরা পৃথিবীর যেখান থেকে পারো সেখান থেকে খুঁজে এনে 16 বছরে বিচার করার কথা ছিল। নিজুম মজুমদার সাহেব 16 বছরে তাদের একটা পশম ছিঁড়তে আপনি পারেননি, আপনার দলের কেউ পারেননি। সেই মেজর ডালিম, রাশেদ চৌধুরীরা এখন কিন্তু বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলছে, 15ই আগস্ট নিয়ে কথা বলছে, দেশ বিদেশের সকল রাজনৈতিক বিষয়ে তারা কথা বলছে। শোনেন, পায়ের তলার মাটিটার সম্পর্কে আগে জেনে তারপরে বক্তব্য দিতে আসবেন। আমি জানি যে আপনারা পেইড এজেন্ট, আমি জানি যে আপনারা নিশ্চিত কোনো একটি গোষ্ঠীর দালাল, আমি জানি যে আপনার মূল মাকাম হচ্ছে এই দেশে সেই দেশে নয়, আপনার হচ্ছে ওই পার্শ্ববর্তী দেশ, দাদাবাবুদের দেশ। সে কারণেই আপনাদের সকল পোস্টে, আপনাদের সকল কার্যক্রমে তাদের প্রশংসা ছাড়া আর কিছুই বাংলাদেশের জন্য নেই, বরং বাংলাদেশের ভালো ভালো মানুষ নিয়ে আপনারা বিতর্কিত বক্তব্য রাখেন। আমি মজুমদার সাহেবকে বলতে চাই, নিজুম মজুমদার সাহেব, আপনি আমার টকশো কলিগ, আপনি আমার বয়সের সিনিয়র, আপনার সাথে বহু টকশো করেছি, কিন্তু আজকে আপনার এই বক্তব্যটা শোনার পরে আমার মনে হয়েছে আপনার কাছে এই মেসেজটা যাওয়া খুবই জরুরি, যে আপনি যখন হুঙ্কার দিচ্ছেন পৃথিবীর যেখানে হোক সেখান থেকে আনবেন, তো পৃথিবীর সবচাইতে গোল্ডেন টাইম পাস করেছে আওয়ামী লীগ গত 16 বছর, কিছুই করতে পারেন নাই। পৃথিবীর বহু প্রান্ত থেকে আমার মতো ক্ষুদ্র মানুষকে আপনারা উঠিয়ে এনে তারপরে গুম করতে চেয়েছেন, বাংলাদেশে যাওয়ার জন্য হুঙ্কার দিয়েছিলেন, কিছুই করতে পারেননি। রাখে আল্লাহ মারে কে আপনার নেত্রী বলতো, আজ তাই প্রমাণ হয়েছে বাংলাদেশে। জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের জবাবে দেশের জনগণ দিয়েছে। আমি যখন আপনার সাথে টকশো করতাম, আপনি আমাকে অনেক ভাষায় অনেকভাবে টকশোর সৌন্দর্যতাই বলেন সেখানে গায়েল করার চেষ্টা করতেন, আমিও হয়তো আপনাকে অনেকভাবে আমার জায়গা থেকে জবাব দেওয়ার চেষ্টা করতাম। এটা আর্ট, সৌন্দর্যতা, আমি রেসপেক্ট করি, দ্যাট ইজ ফাইন। কিন্তু আপনি যখন বলতেন জোর গলায় যে এই দেশে
তারেক রহমান জীবনে আসতে পারবে না, খালেদা জিয়া জীবনে নাই, জামাত শিবির নিধন শেষ, বাংলাদেশে কোনো অস্তিত্বই নাই, বলতেন না? আমার এই বক্তব্য শুনবেন তো মজুমদার সাহেব, বলতেন কিনা? যখন বলতেন তখন তো একটা হৃদয়ের ভিতরে শক্তি নিয়ে বলতেন, কিন্তু সেই শক্তিগুলো কোথায় গেল? কোথায় সেই আজকের আপনারা যে এখন বাংলাদেশ থেকে ল্যাংটা হয়ে পালিয়ে যেতে হয়েছে? শুধু এই দাম্ভিকতার কারণে পালিয়ে যেতে হয়েছে। আপনি বলছেন এই যে আমাদের আপনার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সম্পর্কে আপনি তাকে বলছেন বাংলাদেশের শেখ হাসিনার এই ঘৃণিত পিকচারটি কি শুধু শফিকুল আলমের কাছ থেকে আপনি তাকে যেখান থেকে সেখান থেকে ধরে এনে শাস্তি দিয়ে আপনার সেই মনের খায়েশ পূরণ করবেন? বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি অন্তরে, প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি মানুষের হৃদয়ে আজ শেখ হাসিনার এই ঘৃণিত ছবিটি লিপিবদ্ধ হয়ে আছে। এই বাংলাদেশের সমগ্র প্রান্তে যে কোনো ব্যক্তি, শিশু থেকে শুরু করে একেবারে পোস্ট গ্রাজুয়েট পর্যন্ত যে কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করলে ঘৃণার পাত্র হচ্ছে শেখ হাসিনা। আজ এই ঘৃণা আপনি মুছবেন কিভাবে? এই ঘৃণার পাত্র, এই ছবিটি অঙ্কন করতে কোনো জাদুবিদ কিংবা আপনার কি বলে আর্টিস্ট কিংবা বিশেষ কোনো কারুকার্যে সম্বলিত ব্যক্তিকে ডেকে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ক্যাম্পাসের ভিতরে মেট্রো রেলের পিলারে কেউ করেনি, নিশ্চয়ই এটা করেছে বাংলার সাধারণ জনগণ। আপনি কয়জনকে ডেকে এনে বিচার করতে চান? এই বাংলাদেশের এই যে 24-এর বিপ্লব হয়েছে, এই বিপ্লবের দিনে আপনি কেন পালিয়ে গেলেন? আপনার মা কেন পালিয়ে গিয়েছে? আপনার মা কেন সাহস করে দেশে থাকতে পারেনি? আপনি তো আমাকে বারবার বলতেন পারলে দেশে আসেন, পারলে রাজনীতি করেন, পারলে শেখ হাসিনার এই সেই কত গুণ কীর্তন আপনি করতেন, তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করেন। পেরেছেন? আপনারাই বলতেন যে আন্দোলন করেন, দেখান। তো দেখেছেন তো এখন বাংলাদেশের 53 বছরের ইতিহাসে নিঝুম মজুমদার সাহেব আপনাদের মতো এরকম পরাস্ত হওয়ার ইতিহাস কেউ কোনোদিন রচনা করতে পারে নাই। গণভবন থেকে ধোলাই খাওয়ার ভয়ে সমগ্র ভবনের সব মানুষজন, সেইখানের আপনার চুলি চামার যা কিছু ছিল আপনার আওয়ামী লীগের পোষ্য দালাল সবাইকে রেখে একা একা পালিয়ে গেলেন কেন এই দেশ থেকে শেখ হাসিনা? কি বলবেন মজুমদার সাহেব? আপনি এখন কি নিয়ে বড়াই করবেন, রাজনীতি করবেন? এখন কি প্রেস সচিবকে আপনার ঘায়েল করতে আপনি আলোচনা করছেন? এই তো আপনাদের মোরালিটি, এই তো ধ্বংস হয়ে গিয়েছেন। ধ্বংসের এটাই মূল কারণ যে যারা আজকের আগে এক সময় আপনি বাংলাদেশে যাদেরকে প্রবেশ করতে দিবেন না, থাকতে দিবেন না, তাদেরকে আপনি বাংলাদেশ থেকে বিতাড়িত ঠিকই করতে পারেন নাই, তারা এখন বাংলাদেশেই আছে। আর আপনারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন। এখন বাধ্য হয়ে প্রেস সচিবের বিরুদ্ধে বলেন, সেনাপ্রধানের বিরুদ্ধে বলেন, রাষ্ট্রের অনেকের বিরুদ্ধে বলেন। কিন্তু ওই অনেকেই বলে যখন কেউ গলা ঝাপটি ধরে রোদের ভিতরে থাকে, উপরে যে থাকে তিনি নিচের লোককে বলে আমি তোমার উপরে, আর নিচের লোক বলে সমস্যা নাই আপনি উপরে আছেন, গায়ে রৌদ্র আপনার গায়ে লাগে। নিঝুম মজুমদার সাহেব আপনার দশা হয়েছে তাই। এখন নিচে পড়ে গিয়েছেন, উপরের লোকটিকে আপনি বলছেন রৌদ্র তোমার গায়ে লাগছে, আমার গায়ে না। এই উদাহরণ সৃষ্টি আপনারা এখন করতে পারছেন। নিঝুম মজুমদার সাহেব, বাংলাদেশের মানুষের ষড়যন্ত্র করে রাজনীতি হয় না, স্টেট ফরওয়ার্ড রাজনীতি থাকতে হয়, আদর্শ রাজনীতিবিদ হতে হয়। আজ আওয়ামী লীগ কি কারণে ধ্বংস হয়েছে সেটাকে আপনারা জাতির কাছে আনার চেষ্টা করুন। আপনি ভিডিওতে বলছেন বাংলাদেশে যা হয়েছে এটা একটা ষড়যন্ত্র, জামাত, তারপরে কি আরো নামটা উল্লেখ করে বিএনপি টিএনপির ষড়যন্ত্র, সব বিরোধী মতের মানুষরা করেছে। বাহ, গত 16 বছর মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে, মানুষের অস্তিত্ব নষ্ট করে দিয়ে, বাংলাদেশের মানুষদেরকে বারবার রাজাকার নামে উত্থাপিত করে তাদেরকে চরম মাত্রায় বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করেছেন। মজুমদার সাহেব মনে নেই গত 16 বছর ইতিহাস বিক্রি করে ভুয়া মুক্তিযুদ্ধের তালিকা করে 2000 ভুয়া মুক্তিযুদ্ধের তালিকা করেছিলেন? মনে নেই সেই কথা? মনে নেই আপনার চোখের সামনেই আপনার কলিগরা টকশোতে আমাকে বলতো দেশদ্রোহী, রাজাকার, আলবদর, অথচ আমি স্বাধীনতার কত বছর পরে জন্ম নিয়েছি 1987 সালে। এসব কথা কি আপনার মনে পড়ে না? আওয়ামী লীগ যা করেছে সেটার রিটার্ন ব্যাক তারা পেয়েছে। এই আওয়ামী লীগ আবারও আসবে, আসতেই পারেন আপনারা, আসেন না, আমরা তো আসার অপেক্ষায়। উই আর ওয়েটিং ফর ইউ।
আপনি আসেন, আপনাদেরকে ওয়েলকাম জানাতে চাই। কেন আসেন না আপনি? আপনার নেত্রী কেন আসে না? আপনারা আসবেন। আমি আপনাকে বলতে চাই, আপনি হুঙ্কার দিয়েছেন তো যে শফিকুল আলম সহ কিছু মানুষকে আপনারা টার্গেট করেছেন, যাদেরকে জাতির যেখানে থাকুক সেখানে আনবেন। আমি আপনাকে একটা সুন্দর ভাষায় বলে যেতে চাই, আপনার জাতির আব্বা আছে না, আব্বা, আপনার এই জাতির আব্বা হিসাও বাংলাদেশের এই 24-এর বিপ্লবের বিপ্লবী সাথীদেরকে কোন প্রান্ত থেকে আপনি শাস্তি নিশ্চিত করতে পারবেন না, আর সে সুযোগ আপনি পাবেন না। শুধু পারবেন একটাই, বাংলার মানুষের ঘৃণায় ঘৃণিত হয়ে আপনারা মানুষের এই খারাপ দিকগুলো রিসিভ করার জন্য অপেক্ষা করবেন। ভালো কিছু আপনারা পাবেন না। অপেক্ষা করেন, পোস্ট করেন ফেসবুকে, আমাদের ফেসবুক পেজ, ইউটিউব সব ওপেন। কোন জায়গায় আমরা এখন পর্যন্ত কোনো একটা কমেন্টস বক্স জীবনে বন্ধ করিনি। আপনারা আওয়ামী লীগের সময় ক্ষমতায় থাকতেও কমেন্টস বক্স চালু রাখতে পারতেন না, আজও রাখেন না। কোন হীনমন্যতায়? মানুষকে ভয় পান, জনগণকে ভয় পান? যদি তাই হয় তাহলে আপনার অর্জনটা কি, বীরত্বটা কি? আমরা ভয় পাই না। আমরা 16 বছরও কথা বলেছি, আজও বলে যাচ্ছি। এমন কি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে প্রয়োজনে নিজের কোনো ব্যক্তি, আপন কাছের মানুষও যদি কোনো ধরনের দেশদ্রোহিতায় সামিল হয়, তার বিরুদ্ধেও আমরা কথা বলছি। ধর্মের বিরুদ্ধে কেউ কথা বলছে, কথা বলছি। মূল সমস্যা কোথায় জানেন? মূল সমস্যা হচ্ছে আপনাদের এই দেশের, আপনারা যেটা চাচ্ছেন সেটা এদেশের মানুষ অ্যাকসেপ্ট করছে না। আপনারা চাচ্ছেন এদেশের ধর্মপ্রাণ মানুষ, সামাজিক বৈশিষ্ট্যের মানুষ, দল নিরপেক্ষ মানুষ যারা মুক্ত স্বাধীনতায় বিশ্বাস করে, সেটাকে আপনারা সেই বাকশালী তন্ত্রে ঢুকিয়ে দিতে চান। সেটা এদেশের জনগণ চায় না। এটাই আপনাদের ক্ষোভ। এতই যদি বরত্ব থাকে, আপনার নেত্রীকে নিয়ে আসেন। আপনি এখনো যখন ভিডিও করেন বলছেন মাননীয় প্রধানমন্ত্রী, কার প্রধানমন্ত্রী? শুধু আপনার প্রধানমন্ত্রী হতে পারে। আপনি একজন লয়ার, আপনি বলছেন মাননীয় প্রধানমন্ত্রী, কিসের প্রধানমন্ত্রী? আবার আপনি বলছেন ইনুস সরকারের, ইনুসের লোকেরা, লুটেরা দেশটাকে দখল করেছে। তাকে দখল হয়ে গেলে, যুদ্ধ হয়ে গেলে, আপনার ভাষায় যদি কোনো কিছু কেউ নিয়ে নেয়, নেয়ার পরে যে গভর্নমেন্ট আসে, সেটাকে মানুষ মেনে নেয় না যারা আগে ছিল তাদেরকে মেনে নেয়? আপনারা এখনো বাচ্চাদের মতো আওয়ামী লীগের পেজে লেখেন প্রধানমন্ত্রী, বিদেশে ট্রাম্পের কাছে চিঠি লেখেন, সেখানে প্রধানমন্ত্রী, লাইভ করেন, সেখানে আপনাদের এই যে টাউট কি বলে আরাফাত, যার হিরো আলমের সাথে নির্বাচনে ঠক ছিল, সেই টাউট আরাফাতকে আপনারা বলেন তথ্যমন্ত্রী। এভাবে করে আপনারা বিকৃত ইতিহাস জাতিকে দিচ্ছেন, কিন্তু আপনার বিবেকে ধরে না যে আপনারা আইনগতভাবে দেশ থেকে বিতাড়িত হয়ে নিজে পালিয়ে গিয়েছেন। আপনাকে একটা প্রশ্ন রেখে যাই, নিজুম মজুমদার ভাই, প্রিয় ভাই, আমার প্রিয় বড় ভাই, আপনি কি পারবেন যে একজন ব্যক্তি না বলে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, কত দিনের জন্য শেখ হাসিনার ছুটি আপনি মওকুফ করতে পারেন? তাকে কতদিনের জন্য আপনি ছুটি দিতে পারেন? কতদিন তিনি বিদেশে থাকতে পারে বলেন না আমাকে? কতদিন এক নাগারে বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে কোনো কিছু না দিয়ে তিনি এরকম পালিয়ে থাকতে পারেন? তারপরে তাকে আবার প্রধানমন্ত্রী বলছেন। লজ্জা হওয়া উচিত।